ক্লাস 11 বিজনেস স্টাডিজের সেকেন্ড পার্ট ফাউন্ডেশন অফ বিজনেসের যে চ্যাপ্টারটা আগের দিন আমরা করছিলাম, দ্যাট ইজ স্মল বিজনেস। আজকে আমরা করব তার সেকেন্ড এবং লাস্ট পার্ট। আগের দিন আমরা স্মল বিজনেস সম্পর্কে জেনেছিলাম এবং এই স্মল বিজনেসের ইম্পর্টেন্স আমাদের দেশে কি আছে সেটাও আলোচনা করেছিলাম। কিন্তু আমরা জানি যে আমাদের ক্ষুদ্রায়তন কারবার সবসময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তাহলে আমরা এবার দেখে নেব সেই সমস্ত প্রবলেমসগুলো আমাদের স্মল বিজনেসের। ডিফিকাল্টিস ইন প্রকিউরিং দ্য র মেটেরিয়ালস, মানে আমাদের যে ছোট কারবার গড়ে ওঠে তার জন্য আমরা জানি কাঁচামালের দরকার হয়ে থাকে, কারণ কাঁচামাল যেগুলো আছে সেগুলো ছাড়া আমরা কোনো মতেই একটা কারবার গড়ে তুলতে পারবো না। কিন্তু কাঁচামাল সরবরাহ করেন যে সমস্ত সংস্থাগুলি, তারা সবসময় আগে বড় ইন্ডাস্ট্রিকে সেই র মেটেরিয়ালটা সাপ্লাই করে এবং তারপরে তারা ক্ষুদ্রায়তন কারবারে হয়তো কাঁচামাল সরবরাহ করে থাকেন। ফলে অনেক সময় ছোট ছোট কারবারিরা তাদের উৎপাদনের জন্য যে কাঁচা মালের দরকার হয় তা সংগ্রহ করতে সমস্যায় পড়ে থাকেন। ল্যাক অফ অ্যাডিকুয়েট ক্যাপিটাল, অর্থাৎ পর্যাপ্ত পুঁজির অভাব। ছোট কারবারের মালিকেরা অনেক সময় অর্থ সংকটে ভুগে থাকেন। কারবারের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে তারা অনেক সময় অসমর্থ হন। অনেক সময় ব্যাংকের থেকে তারা হয়তো লোন পান না, সেক্ষেত্রে তারা মহাজনের কাছ থেকে লোন নিয়ে থাকেন, যার ইন্টারেস্ট রেট অনেক হাই হয়ে থাকে। সেই জন্য তাদের অনেক বেশি হারে সুদ দিতে হয়। এই সুদ দেওয়ার জন্যও কিন্তু কারবার অনেক সময় অর্থ সংকটে ভুগে থাকে। নেক্সট হচ্ছে আমাদের অনুন্নত উৎপাদন পদ্ধতি বা আনডেভেলপড প্রোডাকশন মেথড। ছোট কারবারিরা অনেক সময় অর্থ সংকটে ভুগে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানি উৎপাদন পদ্ধতিরও অনেক উন্নতি হয়, সেই উন্নত উৎপাদন পদ্ধতি প্রয়োগ করে তারা উৎপাদন করতে সমর্থ হন না, ফলে ক্রেতাদের চাহিদা মতন পণ্য তারা সরবরাহ করতে পারেন না। নেক্সট হচ্ছে প্রবলেমস অফ মার্কেটিং, অর্থাৎ আমাদের বিপণন সংক্রান্ত সমস্যা। আমরা জানি যে শুধুমাত্র পণ্য উৎপাদন করলেই হবে না, প্রপার বিপণন ব্যবস্থা না থাকলে সেই পণ্য কিন্তু তার বাজার চাহিদাকে তৈরি করতে পারবে না। এই দক্ষ বিপণন ব্যবস্থা থাকে না বলে অনেক কারবারই কিন্তু টিকে থাকতে পারে না। ক্ষুদ্রায়তন কারবারের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি হয়, কারণ দক্ষ কর্মী এখানে খুব কম থাকেন। সেই জন্য পণ্য বিক্রয়ের সমস্যা হয়, যার ফলে ধীরে ধীরে তাদের আয়ের পরিমাণও কিন্তু হ্রাস পেতে থাকে। নেক্সট হচ্ছে কম্পিটিশন ফ্রম লার্জ স্কেল ম্যানুফ্যাকচারার অ্যান্ড ইম্পোর্টেড গুডস, অর্থাৎ বর্তমানে বড় কারবারিরাই কিন্তু বাজার নিয়ন্ত্রণ করে থাকেন। মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে তারা বাজার দখলের জন্য প্রত্যেক দিন নতুন নতুন পণ্য শুধু তৈরিই করেন না, অনেক সময় প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনও করে থাকেন। বৃহৎ শিল্প এবং এরকম ইম্পোর্টেড গুডস যেখানে বেশি থাকে, সেখানে ক্ষুদ্রায়তন কারবারগুলো চালানো অত্যন্ত জটিল হয়ে পড়ে। ইনঅ্যাডিকুয়েসি অফ গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ সরকারি সাহায্যের অপ্রতুলতা। আমরা জানি আমাদের সরকারি নিয়ম নীতি অনেকাংশেই আমাদের বিপণন ব্যবস্থাকে কন্ট্রোল করে থাকেন। ছোট কারবারগুলো গড়ে তোলবার জন্য সরকার কিন্তু প্রত্যক্ষভাবে সাহায্যের হাত অনেক সময় বাড়িয়ে দেন না। একমাত্র বড় বড় কোম্পানি যারা থাকে তারা সরকারের কিছু অতিরিক্ত সুবিধা পেয়ে থাকেন, যার জন্য তাদের মার্কেটিং করা অত্যন্ত সহজ হয়ে পড়ে। নেক্সট হচ্ছে সিকনেস বা রুগ্নতা। ছোট কারবারগুলো বর্তমানে রুগ্নতা একটা স্বাভাবিক ঘটনা। অর্থ, দক্ষ প্রশাসক, বাজার প্রভৃতির অভাবে এই সমস্ত ছোট ছোট কারবারগুলো চরম সংকটে পড়ে। অপরদিকে বড় বড় প্রতিষ্ঠানগুলো বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে থাকে, তার ফলে ছোট কারবারগুলো প্রসারিত হতে পারে না। ফলে ছোট কারবারগুলো ধীরে ধীরে রুগ্ন কারবারে পরিণত হচ্ছে, যা আমাদের সমাজের ক্ষেত্রে কিন্তু অভিশাপের কারণ। এগুলো গেল আমাদের সমস্ত কিছুই, যে সমস্ত প্রবলেমসগুলো হয় স্মল বিজনেসে সেগুলো। এরপরে আমরা জানবো যে এত প্রবলেম সত্ত্বেও কেন এই ছোট ছোট কারবারগুলো এখনও টিকে রয়েছে এবং আমাদের ইকোনমিতে এখনও তারা অনেক বড় ভূমিকা পালন করে চলেছে।
যেটা তার প্রধান কারণ তা হচ্ছে ইজি ফরমেশন। ছোট কারবারগুলো গঠন করা খুবই সহজ, কোনো রকম আইনগত ঝামেলা থাকে না বলে যে কেউই এই কারবার গড়ে তুলতে পারে। এটা কিন্তু বৃহদায়তন কারবারে সম্ভব নয়, কারণ বৃহদায়তন কারবারে কারবার গড়ে তুলতে অনেক রকম আইনগত প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়। নেক্সট হচ্ছে স্কোপ অফ এমপ্লয়মেন্ট। বেকারত্ব যেখানে অনেক বেশি, সেখানে জীবিকা অর্জনের জন্য মানুষ ছোট ছোট কাজে নিজেকে নিযুক্ত করতে চায়। ছোট কারবারের মাধ্যমে মানুষ নিজেকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়, যা তাদের জীবিকা অর্জনে সাহায্য করে। ডিরেক্ট কন্ট্যাক্ট বা সরাসরি যোগাযোগ। এই জাতীয় কারবারে মালিকের সাথে ক্রেতাদের প্রত্যক্ষ যোগাযোগ থাকে। শুধু তাই না, এইখানে ক্রেতারা মালিকের সাথে খুব গভীরভাবে সম্পর্কযুক্ত থাকে। তা কিন্তু বৃহদায়তন শিল্পে কখনোই সম্ভব নয়। এই যে বিশেষ কোয়ালিটিটা রয়েছে, এর জন্যই কিন্তু ক্ষুদ্রায়তন কারবার অনেক ক্ষেত্রেই টিকে যায়। লো কস্ট অফ প্রোডাকশন বা স্বল্প উৎপাদন ব্যয়। ছোট কারবার পরিচালনা করবার ব্যয়, তার মার্কেটিংয়ের ব্যয়, তার প্রোডাকশন কস্ট সবসময় বড় কারবারের থেকে অনেক ছোট হয়। ফলে ছোট কারবারগুলোর মালিকরা স্বল্প ব্যয়ে পণ্য উৎপাদন করতে পারে এবং ক্রেতাদের সহজলভ্য দামে সেই পণ্যও সরবরাহ করতে পারে। নেক্সট হচ্ছে প্রফিট আর্নিং বা মুনাফা অর্জন। ছোট কারবারের উৎপাদন ব্যয় কম হয়ে থাকে। ক্রেতাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের ফলে তারা ক্রেতাদের কাছে সরাসরি পণ্য বিক্রি করতে পারে। ফলে তাদের মুনাফা অর্জনের পথ অনেক বড় হয়, যা ছোট কারবারকে টিকিয়ে রাখতে সাহায্য করে থাকে। ডাজ নট পলিউট দ্য এনভায়রনমেন্ট। আমরা জানি যে কোনো বড় বড় কারবার গড়ে তুলতে গেলে তাতে অনেক যন্ত্রপাতি মেশিনারি ইউজ করতে হয়, যার মাধ্যমে কিন্তু অনেক রকম এনভায়রনমেন্টাল পলিউশন হয়। শুধু তাই নয়, বড় বড় যে কোম্পানিগুলো থাকে বা প্রোডাকশন হাউস থাকে, তাদের বর্জ্য পদার্থ বা ওয়েস্টেজ আমাদের জলে মিশে আমাদের নদীর জলকেও দূষিত করে তোলে। কিন্তু ছোট ছোট কারবার সেই রকম পণ্যই উৎপাদন করে যেগুলোর মাধ্যমে আমরা পরিবেশকে কোনোভাবেই দূষিত করি না। এই পরিবেশ দূষণ না হওয়ার কারণেও ছোট কারবারে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ পেয়ে থাকে। স্যাটিসফাইং দ্য পার্সোনাল ইন্টারেস্ট। এই জাতীয় কারবারে মালিক নিজে একচ্ছত্র অধিপতি হন। তাই এই রকম কারবার মালিক গঠন করে সমাজে নিজেকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এই প্রতিষ্ঠা লাভের বাসনাই মালিকের ব্যক্তিগত স্বার্থ হিসেবে ধরা হয় এবং এই স্বার্থ চরিতার্থ করতে ছোট কারবারের ভূমিকা অসীম। নেক্সট হচ্ছে আমাদের বেনিফিটস অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনার সুবিধা। বৃহদায়তন কারবারে ব্যবস্থাপনা সংক্রান্ত যেমন সুবিধা রয়েছে, তেমন বহু অসুবিধাও রয়েছে। কিন্তু এক মালিকি কারবারে মালিকই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। তাই শ্রমিকদের অভাব অভিযোগ, বাজার সম্পর্কে ধারণা, ক্রেতার সন্তুষ্টি সমস্ত কিছুই মালিকেরা জানতে পারেন এবং সেই মতোই ডিসিশন নেন। এই ব্যবস্থাপনা সংক্রান্ত সুবিধার জন্যই এক মালিকি কারবারগুলো কিন্তু টিকে থাকে। নেক্সট হচ্ছে ক্রাফটম্যানশিপ বা হাতের কাজ সংক্রান্ত কাজ। এই কিছু কিছু দ্রব্য বৃহদায়তন শিল্পের পক্ষে সেই দ্রব্য উৎপাদন করা সম্ভব হয় না, যেমন হাতির দাঁতের তৈরি পণ্য সামগ্রী, সোনার গয়না, ঢাকার মুসলিন শাড়ি ইত্যাদি। এই সমস্তগুলো কিন্তু ক্ষুদ্রায়তন কারবারের পক্ষেই উৎপাদন করা সম্ভব হয় এবং যে শ্রমিকের যত দক্ষতা বেশি থাকে সেই কারবার কিন্তু তত বেশি টিকে থাকে। এগুলো গেল আমাদের ক্ষুদ্রায়তন কারবার কেন টিকে রয়েছে তার কারণ। কিন্তু শুধুমাত্র এই সমস্ত কারণগুলোর জন্যই একটা ক্ষুদ্রায়তন কারবার কিন্তু দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তার জন্য তাদের প্রয়োজন হয় সরকারি সহায়তা এবং সরকারি উদ্যোগের। তাই আমরা এবার জানবো এই ছোট কারবারগুলোকে প্রমোট করবার জন্য আমাদের গভর্নমেন্ট কি কি স্কিম নিয়ে এসেছেন। Keeping in view the contribution of small business, the Government of India's policy thrust has been on establishing, promoting and developing the small business sector, particularly the rural industries and cottage and village industries in the backward areas.
আমাদের ক্ষুদ্রায়তন কারবারের যে বিশাল ভূমিকা রয়েছে ইকোনমিতে, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের দেশের সরকাররা কিন্তু নতুন কারবার গড়তে যেমন আমাদের উৎসাহ দিচ্ছেন, সেরকমই আমাদের যে কারবারগুলো অলরেডি রয়েছে এক্সিস্টেন্সে তাদেরকে প্রমোট করতে এবং ডেভেলপ করতে সাহায্য করছেন। বিশেষ করে যেগুলো আমাদের ক্ষুদ্র ও কুটির শিল্প নামে পরিচিত, সেগুলো ব্যাকওয়ার্ড এরিয়াজে প্রমোটিংয়ের জন্য সরকারের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। Governments both at the central and state level has been actively participating in promoting the self-employment opportunity in rural areas by providing assistance in respect of infrastructure, finance, technology, training, raw materials and marketing. সরকার বলতে আমরা কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল বা স্টেটের সরকারকে বুঝবো না। সরকার বলতে আমরা এখানে একসাথে সেন্ট্রাল এবং স্টেট দুই সরকারকেই বোঝাবো, যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে আমাদের ছোট ক্ষুদ্রায়তন কারবারগুলোর উন্নতির সাধনে। তারা ইনফ্রাস্ট্রাকচার, ফিনান্স, টেকনোলজি শুধু দিয়ে নয়, তারা সেখানকার শ্রমিকদের ট্রেনিং দিয়ে, তাদের সুলভে র মেটেরিয়াল সাপ্লাই করে এবং তাদের গুডসের প্রমোশন করে তাদের উন্নতিতে সাহায্য করে থাকেন। The various policies and schemes of government assistance for promoting rural industries insist on utilization of local resources, raw materials and locally available manpower. These are translated into the action through various agencies, department, corporation, etc. এর জন্য সরকার কি করছেন, অনেক স্কিম আর পলিসিকে ইন্ট্রোডিউস করছেন, যার মাধ্যমে ওনারা কুটির শিল্পর উন্নতি সাধনে সাহায্য করছেন, যেখানে তারা লোকাল রিসোর্সকে ইউটিলাইজ করছেন, লোকালি অ্যাভেলেবেল র মেটেরিয়ালকে কাজে লাগাচ্ছেন। শুধু তাই নয়, লোকালি অ্যাভেলেবেল ম্যান পাওয়ারকেও ইউটিলাইজ করছেন। এর জন্য বিভিন্ন এজেন্সিস, ডিপার্টমেন্ট এবং কর্পোরেশন এরা একসাথে কাজ করে থাকছেন। Different government schemes to promote the small business can broadly be categorized into incentives and institutional support. অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে যত রকমের সাহায্য করা যায় একটা রুরাল বিজনেসকে বাঁচানোর জন্য, সমস্তকে আমরা ব্রড ওয়েতে দুটো ভাগেই ভাগ করতে পারি। সেখানে অনেক সময় সরকাররা ইনসেন্টিভ দেন, অনেক সময় তারা প্রপার সাপোর্ট দিয়ে থাকেন। এবার আমরা জানবো ইনসেন্টিভস বলতে কি বুঝি। ইনসেন্টিভস বলতে আমরা বুঝি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামকে, অর্থাৎ IRDP-কে। এই যে গ্রামীণ উন্নয়নের উদ্যোগ, তার জন্য ভারত সরকার 1978 সালে এই কর্মসূচি গ্রহণ করেছিলেন। এর মেন মোটো ছিল আমাদের দারিদ্র দূরীকরণ। গ্রামে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করেন, যাতে তারা অর্থনৈতিক দিক থেকে উন্নত হতে পারেন, সেই জন্য সরকার সেই সমস্ত ব্যক্তিদের কম দামে সম্পত্তি কেনার সুযোগ দিয়েছিলেন বা সহজ শর্তে তাদের ঋণ প্রদানের ব্যবস্থা করেছিলেন। এই উদ্যোগকে কাজে লাগিয়ে ভারতে বহু মানুষ কিন্তু উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রী রোজগার যোজনা বা PMRY শিক্ষিত বেকারেরা যাতে নিজস্ব শিল্প বা ব্যবসার উদ্যোগ নিয়ে অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হতে পারে, সেই জন্য ভারত সরকার 1993 সালের 2 অক্টোবর এই প্ল্যানটা চালু করেছিলেন। এই ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট ব্যয়ের একটা নির্দিষ্ট অংশ সাবসিডি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। যে সকল পরিবারের বাৎসরিক আয় 40,000-এর কম এবং যে সমস্ত পরিবারে মাধ্যমিক পাস বা ফেল অথবা ITI পাস করা মানুষেরা রয়েছেন, যাদের বয়স 18 থেকে 40 বছর, কিন্তু যারা রোজগারের সুবিধা এখনো অর্জন করে উঠতে পারেননি, তারা এই উদ্যোগের মাধ্যমে সুবিধা নিতে পেরেছিলেন। ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট অর TRYSEM 18 থেকে 35 বছর বয়সী গ্রাম্য ব্যক্তিরা এই উদ্যোগে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, যাদের জন্য সরকার প্রয়োজনীয় কারিগরি জ্ঞান প্রয়োগ করে প্রয়োজন মেটানোর লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। নেক্সট হচ্ছে ইনস্টিটিউশনাল সাপোর্টস। এবার আমরা দেখে নেব ইনস্টিটিউশনাল সাপোর্টস বলতে আমরা কি বুঝি। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর NABARD
গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 1982 সালে এই সংস্থাটি গড়ে ওঠে। গ্রামীণ ব্যবসা বা গ্রামীণ উদ্যোগ কর্মকে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল এর মুখ্য লক্ষ্য। এছাড়াও কৃষি, কুটির এবং গ্রামীণ শিল্প ও কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করে, যেমন গ্রামীণ উদ্যোক্তাদের এর মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, তেমনি তাদের বিভিন্ন কাজ সম্পর্কে আইডিয়াও দেওয়া হয়েছিল। রুরাল স্মল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার, এই ক্ষেত্রে কি হয়েছিল, এই সংগঠনটা গ্রামীণ ক্ষুদ্র এবং ছোট শিল্পপতিদের কারিগরি ও ব্যবস্থাপনার প্রয়োগবিধি সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। গ্রামীণ যারা যুবক যুবতী রয়েছেন তাদের খাদ্য প্রক্রিয়াকরণ, খেলনা তৈরি, মোমবাতি তৈরি, পোশাক তৈরি, দুচাকার গাড়ি মেরামতি এবং অন্যান্য বাণিজ্যিক কাজ শেখানো এবং তার জন্য প্রশিক্ষণ দেবার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এটা তোমাদের আমরা পরে আলোচনা করব। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে কি হয়েছিল, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানের প্রবর্তন, উন্নয়ন এবং আর্থিক সহায়তা দেবার জন্য এই সংস্থাটি গড়ে তোলা হয়েছিল 1990 সালের 2 এপ্রিল। এর জন্য পার্লামেন্ট থেকে আইন প্রয়োগ করা হয়েছিল। প্রথম দিকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগী সংস্থা হিসেবে SIDBI কাজ করত। বর্তমানে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি মাপের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সংস্থা প্রধান অর্থকারী সংস্থা হিসেবেই কাজ করে। 2012 সালের 31 মার্চ এই সংস্থার অথরাইজড ক্যাপিটাল ছিল 1000 কোটি টাকা এবং তার আদায়কৃত মূলধনের পরিমাণ ছিল 450 কোটি টাকা। রুরাল অ্যান্ড উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বা RWED, ভারত সরকার গ্রামের পুরুষ এবং মহিলাদের অন্তর্নিহিত ক্ষমতাকে কাজে লাগানোর জন্য তাদের উদ্যোক্তা বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করেছিলেন। এর মুখ্য উদ্দেশ্য ছিল সরকার এমন একটা ব্যবসার পরিমণ্ডল গড়ে তুলবে যাতে গ্রামের পুরুষ এবং মহিলারা উদ্যোক্তা হতে পারবেন। উদ্যোক্তা হওয়ার জন্য তাদের যে দক্ষতা এবং যোগ্যতার প্রয়োজন তার প্রয়োজনীয় প্রশিক্ষণও সরকার দেবেন। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ মানুষদের যাতে অর্থনৈতিক উন্নতি হয় সেজন্য যথাযথ পরামর্শ দেওয়া হবে। ন্যাশনাল কমিশন ফর এন্টারপ্রাইজেস ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর, 2004 সালের সেপ্টেম্বর মাসে কিছু উদ্দেশ্য নিয়ে ভারত সরকার এই কমিশন গঠন করেছিলেন, যার উদ্দেশ্যগুলো ছিল অসংগঠিত ক্ষেত্রে যেসব ছোট কারবারি সংস্থা আছে তারা যাতে তাদের নিজেদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে পারে তার জন্য প্রপার স্টেপ নেওয়া, এই সব সংস্থাগুলি নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে যাতে বিশ্বের কাছে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পায় তার ব্যবস্থা করা, গ্রামের কর্মসংস্থানের সুযোগ করা এবং অসংগঠিত ক্ষেত্রে যেসব ছোট মাপের প্রতিষ্ঠান আছে তারা যাতে কাঁচামাল, ঋণ, প্রযুক্তি বিপণন ইত্যাদি সুযোগ সুবিধা পায় সেদিকে লক্ষ্য রাখাও ছিল এর কাজ। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ স্মল ইন্ডাস্ট্রিজ, 1979 সালে এই সংস্থা তৈরি করা হয় এবং ছোট মাপের প্রতিষ্ঠানগুলির সম্মিলিত একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে ভারত সরকার একে স্বীকৃতি দেয়। এই সংস্থার প্রধান কাজ হচ্ছে ক্ষুদ্র, ছোট, মাঝারি গ্রামীণ শিল্পকে সাহায্য করা, গ্রামের যুবক যুবতীরা যাতে স্বনির্ভর প্রকল্প গড়ে তুলতে পারেন এবং তার মাধ্যমে যাতে কর্মসংস্থান তৈরি হতে পারে সেদিকে লক্ষ্য রাখাও এই সংস্থার কাজ। ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 1500টি সংস্থা এই সংস্থার সাথে কিন্তু জড়িয়ে আছে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার, এটাও আমরা পরে আলোচনা করছি। তাহলে যেটা আমরা শুরুতেই ছেড়ে এসেছিলাম বলিনি সেটা নিয়ে এবার আলোচনা করি, সেটা হচ্ছে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। National Small Industries Corporation was set up in 1955 with a view to promote, aid and foster the growth of small business unit in the country. অর্থাৎ এই সংস্থাটা 1955 সালে গড়ে উঠেছিল, যার মেন মোটো ছিল আমাদের ক্ষুদ্রায়তন শিল্পগুলোকে প্রমোট করা, তাদের সাহায্য করা এবং তাদের গ্রোথে সহায়তা করা। এই NSIC পরিচালিত হয় একটা
পরিচালক মণ্ডলী দিয়ে, যার মাধ্যমে কে কে রয়েছেন, যার মধ্যে একজন চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, দুজন ফাংশনাল ডিরেক্টর, দুজন গভর্নমেন্ট নমিনি ডিরেক্টর, এসআইডিবিআই এর একজন প্রতিনিধি এবং 6জন বা পার্ট টাইম ডিরেক্টর। এই সংস্থাটি পরিচালিত হয় বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা ভারতবর্ষের 123টি অফিসের মাধ্যমে। NSIC plays a vital role in promoting, modernizing, upgradation of technology, strengthening the linkages with large and medium enterprises, and enhancing export opportunities for small scale enterprise। তাহলে এই NSIC এর কাজ কি? মেনলি আমাদের ক্ষুদ্রায়তন শিল্পগুলোকে মডার্নাইজ করা, তাদের টেকনোলজিকে আপগ্রেড করা, বিভিন্ন খুব বড় বৃহৎ এবং মাঝারি সংস্থার সাথে তাদের যোগাযোগ যাতে আরও স্ট্রেনদেনিং হয় তার সাহায্য করা, কারণ তার মাধ্যমেই তারা এক্সপোর্ট অপরচুনিটি যেটা থাকবে সেটাকে কিন্তু বাড়াতে পারবে। এবারে আমরা দেখব আমাদের ফাংশনসগুলো কি কি। সাপ্লাই ইন্ডিজিনাস অ্যান্ড ইম্পোর্টেড মেশিন অন ইজি হায়ার পারচেস টার্ম। আমাদের লোকাল এবং ইম্পোর্টেড যে মেশিনারিগুলো রয়েছে ওগুলো যাতে সহজে হায়ার পারচেস সিস্টেমের মাধ্যমে স্মল বিজনেসের ওনাররা কিনতে পারেন সেদিকে লক্ষ্য রাখা। প্রক্রিওর, সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউট ইন্ডিজেনাস অ্যান্ড ইম্পোর্টেড র মেটেরিয়াল। আমাদের দেশীয় এবং বিদেশি যে র মেটেরিয়াল রয়েছে তাদেরকে প্রক্রিওর করা, তাদের সাপ্লাই করা এবং ডিস্ট্রিবিউট করা। Export the products of small business units and develop export worthiness। আমাদের স্মল বিজনেসে যে প্রোডাক্টগুলো তৈরি করছি সেগুলোকে এক্সপোর্টে সাহায্য করা এবং তার এক্সপোর্টের মূল্য বৃদ্ধি করা। এছাড়াও এরা কিছু কিছু অ্যাডভাইসারি কাজ করে থাকেন এবং মনিটরিং করে থাকেন। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে তারা সার্ভ করেন টেকনোলজি বিজনেস ইনকাম বেটারের হিসেবে, তারা টেকনোলজির আপগ্রেডেশন কেন দরকার তার অ্যাওয়ারনেস তৈরি করেন, এবং তারা সফটওয়্যার লিঙ্কেজ যে টেকনোলজি রয়েছে সেই সফটওয়্যার টেকনোলজিকে আরও ডেভেলপ করতে সাহায্য করেন এবং টেকনোলজি ট্রান্সফার সেন্টার হিসেবে কাজ করে থাকেন। এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড যেটা আমরা বাদ দিয়েছিলাম, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার বা ডিআইসি। It was set up in 1978 with a view to provide an integrated administrative framework at district level which would look at the problem of industrialization in district in a composite manner। তাহলে এই ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার কি করেছে? ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার তৈরি করা হয়েছিল 1978 সালে, যাতে তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন ডিস্ট্রিক্ট লেভেলে, যার মাধ্যমে আমাদের শিল্পান্বয়নের যে সমস্ত অসুবিধাগুলো ফেস করে বিভিন্ন ডিস্ট্রিক্ট সেগুলো সলভড হতে পারে। DIC's primary focus is to generate employment in rural region of India। এর মেন মোটো হচ্ছে আমাদের যে রুরাল এরিয়া রয়েছে সেখানে আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিকে ক্রিয়েট করা। DICs are managed, operated and at the district level to provide all necessary support services to entrepreneurs or first-time business owners to start their own micro, small and medium enterprise। এই DICs এর কাজগুলো কি? DICs এর কাজগুলো হচ্ছে এগুলো ম্যানেজ করা এবং অপারেট করা। কোনগুলো? সেই সাপোর্ট সিস্টেমগুলো যেগুলো একটা ওনার যখন প্রথমবার তার বিজনেস শুরু করেন তখন দরকার হয়ে থাকে। তাহলে DICs এর মেন ফাংশনসগুলো কি কি? DICs এর মেন ফাংশনসগুলো হলো আইডেন্টিফিকেশন অফ সুইটেবল স্কিম, প্রিপারেশন অফ ফিজিবল রিপোর্টস, অ্যারেঞ্জিং ফর ক্রেডিট ফ্যাসিলিটি, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, প্রভিশন অফ র মেটেরিয়ালস অ্যান্ড আদার এক্সটেনশন সার্ভিসেস। আমাদের স্মল বিজনেসের যে টপিক ছিল তোমাদের সিলেবাস ওয়াইজ সেটা এই অবধি ছিল। তাই এরপরে আমরা আমাদের এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখে নেব। As per MSMED Act, what are the different parameters used to measure the size of business? Define micro, small and medium enterprises as per MSMED Act. What are the features of small business? Describe the role of small business in rural areas. Discuss the problem faced by the small scale industries.
What are the functions of National Small Industry Corporation? What are the incentives provided by government for industries in backward and hilly areas? আমাদের টপিক এখানেই শেষ হলো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো যেগুলো দেওয়া আছে ওগুলোর অ্যান্সার পেয়ে যাবে তোমরা বই থেকে। পরের দিন আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।